আজ আমরা আসছি মহাভারত কিছু তথ্যের পরের অংশে। আজকে আমরা আছি উদ্যোগ পর্বের 47তম অধ্যায়। আগের দিনের কথা একটু মনে করিয়ে দিই। সারা রাত ধরে বিদুর, সঞ্জয় এবং শেষে প্রাচীন মুনি সনৎসুজাত ঋষিও এসে চেষ্টা করলেন ধৃতরাষ্ট্রকে শান্ত করতে। কারণ সঞ্জয় থেকে যেটুকু উনি বার্তা পেলেন তাতে ধৃতরাষ্ট্র রীতিমতো মৃত্যু ভয়ে ভীত। পরদিন পূর্ণ কৌরব রাজসভায় সঞ্জয় বলতে শুরু করলেন, পাণ্ডবরা কি বার্তা পাঠিয়েছেন। বললেন, যথা বায়ু কুরুন সর্বান প্রতিনন্দতি পাণ্ডবা। পাণ্ডবরা প্রথমেই সমস্ত কৌরব বীরদের বয়স ও সম্পর্ক অনুযায়ী যথাযথ প্রণাম, নমস্কার, সম্ভাষণ ও স্নেহ জানিয়েছেন। এই কথা বলে তারপরে আমরা চলে যাচ্ছি 48তম অধ্যায়ে। কারণ এইখানে অনেকগুলো অধ্যায় চলছে এই কৌরব রাজসভা নিয়ে। সেদিন যে অতি গুরুত্বপূর্ণ আলোচনার সভায় প্রায় 15-20টা অধ্যায় এবং বহু বহু শ্লোক। আমি আপনার সামনে শুধু সেই সব শ্লোকগুলো এনে দিচ্ছি যেগুলো শুনলে বা পড়লে পরে আপনারা ঘটনা কিভাবে কোন দিকে ঘুরছে সেটাকে বুঝতে পারবেন। এই সঞ্জয় তখন অর্জুনের উক্তি উক্ত করে বললেন যে অর্জুন কি বলেছেন। উনি বলছেন, অন্যত্রস্তু বাহুবীর্য ঈদান উপভর বাসুদেবস্য ধীর। যুদ্ধের জন্য প্রস্তুত বীর্যবান মহাবাহু অর্জুন শ্রীকৃষ্ণকে পাশে রেখেই আমাকে বললেন, অবচন মাং যৎসমান্য কিরীটি মধ্যে ব্রুয়া ধার্তরাষ্ট্রং করুণাম। উনি বলছেন, ধৃতরাষ্ট্রের সভায় কুরুদের মাঝখানে গিয়ে এই কথা বলবে। কি বলবে? সংসৃণ্ণস্তস্তস্য দুর্ভাষিণো বৈ দুরাত্মন সুতপুত্রস্য সুত যো যুদ্ধমাশংসতি মাং সদৈব মন্দপ্রজ্ঞ কালপক্ষ্যতি মূঢ় ये वै রাজানো পাণ্ডবয়োধনায় সমানীতা শৃণ্বতাং চাপি তেষাং যথা সমগ্রং বচনং ময়োক্তং সহামাত্ম শ্রাবয়েথা নৃপং তৎ। অর্জুন বলছেন, হে সঞ্জয়, যে মন্দবুদ্ধি, অতি মূঢ়, কটুভাষী, দুরাত্মা, যার অন্তকাল আগত, যার চিরকালের স্বাদ যুদ্ধে আমাকে হত্যা করবে, সেই সুতপুত্র কর্ণ আর যেসব রাজারা একত্র হয়েছেন যুদ্ধে পাণ্ডবদের হত্যা করবেন বলে, তাদের আর পাত্র মিত্র আমাত্য সহ মহারাজা এবং তার শতপুত্রদের শুনিয়ে আমার এই কথা বলো। এই কথা বলবে। কি কথা? মানে সবাইকে অর্জুন বলেছেন যে সবার মাঝখানে সবাইকে শুনিয়ে আমার এই কথা বলবে। কি কথা? নচেদ রাজ্যং মুঞ্চন্তে ধার্তরাষ্ট্র যুধিষ্ঠিরস্যাজমৃশ্বরাজ্ঞ অস্তি নূনং কর্ম প্রীতং পুরস্তাদ নির্বিষ্টং পাপকং ধার্তরাষ্ট্র। দুর্যোধন যদি আজ মৃণুকুল নন্দন যুধিষ্ঠিরের রাজ্য ফিরিয়ে না দেয়, তবে ধৃতরাষ্ট্রপুত্রদের পূর্বকৃত সমস্ত পাপের ফল এবার কিন্তু ফলতে শুরু করবে। এখানে আমি আপনাদের একটু অনুরোধ করব অর্জুনের বক্তব্যের যে ধার সেটাকে নজর করতে। সম্পূর্ণ মহাভারতে অর্জুনের মুখে কথা কিন্তু খুব কম আছে, খুব সামান্য। কিন্তু অর্জুন যখন কথা বলেন, তার কথার ধার কিন্তু তার অস্ত্রের ধারের মতো সমান, এবং কথার বক্তব্য অতি পরিচ্ছন্ন, কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এবং অর্জুন তার কথার মধ্যে খুবই ফোকাসড। কি বলছেন, কি বলা উচিত, কি বলবো, কি তার অর্থ হবে, সবকিছু একদম ফোকাস করা রয়েছে। তারপরে অর্জুন আরো বলছেন, তস্যেদ যদ্ধং মন্যন্তে ধার্তরাষ্ট্র নির্বৃত্ত অর্থ সকল পাণ্ডবানাং।
ধার্তরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্র পুত্ররা যদি যুদ্ধ চায় তাতেই ভালো, তাতেই পাণ্ডবদের সমস্ত উদ্দেশ্য সফল হবে। কারণ পাণ্ডবরা কি চায়? পাণ্ডবরা চায় রাজ্য। ওরা যদি যুদ্ধ চায় তাহলে তাতেই পাণ্ডবদের উদ্দেশ্য সার্থক হবে। মা তৎকর্ষি পাণ্ডবাস্বার্থ হেতু রূপেহি, অর্থাৎ পাণ্ডবদের হয়ে ওই সভায় গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে অনুনয় বিনয় দুঃখের কথা বলবে না। যুদ্ধং যদি মন্যসে তম, ওরা যদি যুদ্ধই চায় তবে তাই হোক। বাস, অর্জুনের এই দু তিনটে শ্লোকের মধ্যে অর্জুন তার কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। অর্জুনের মুখের কথা এইভাবে বলার পরে ধৃতরাষ্ট্রের অনুরোধে সঞ্জয় তখন পাণ্ডবদের যে বিশাল যুদ্ধসজ্জা এবং যদি যুদ্ধ হয় তার যে কি ভয়ঙ্কর পরিণতি হবে সেই সব নিয়ে অধ্যায়ের পর অধ্যায়, শ্লোকের পর শ্লোক চলতে লাগলো। এখানে মূলত কথাগুলো সবই সঞ্জয়ের। সঞ্জয়ের এইসব কথা যখন শেষ হলো তখন প্রথম মুখ করলেন মহামতি ভীষ্ম। মহামতি ভীষ্ম তখন দুর্যোধনকে উদ্দেশ্য করে এক পৌরাণিক কাহিনী স্মরণ করে কিছু কথা বললেন। দুর্যোধনকে বলছেন এক অতি পৌরাণিক কাহিনীর কথা। সেই কাহিনী এখানে আমার বলার দরকার নেই, আপনারা অনেক শুনেছেন। কি বললেন? যে কল্পারম্ভের দুই মহান ঋষি নর ও নারায়ণ তপস্যা বলে দেবত্ব প্রাপ্ত হয়ে ব্রহ্মলোকে স্থান পেয়েছিলেন। এটা, এই কথা আপনারা পুরাণে শুনেছেন। নর নারায়ণ দুই ঋষি, তারা মানুষ হয়ে জন্মেছিলেন। তারা দুই ঋষি, তারা তাদের তপস্যা বলে এই জন্মেই তারা ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছিলেন, তাদের আর পুনর্জন্ম হয়নি। তারা তারপর থেকে তাদের দেবলোকে ব্রহ্মলোকেই তারা বিচরণ করেন। এই পৌরাণিক কাহিনী ভীষ্ম দুর্যোধনকে শোনালেন। শুনিয়ে তারপরে বললেন, এসো নারায়ণ কৃষ্ণ ফাল্গুনস্য নরশ্রীত। হে দুর্যোধন, মনে রেখো, এই যে কৃষ্ণকে তুমি দেখছো এই কিন্তু সেই নারায়ণ ঋষি। আর যে ফাল্গুন মানে যে অর্জুনকে তুমি দেখছো সে কিন্তু সেই নর ঋষি। সেই দুই নর নারায়ণ ঋষির দাপর যুগের অবতার হচ্ছে কৃষ্ণ এবং অর্জুন। নারায়ণ নরশৈব সত্যম একং দ্বিধা কৃতম। এছাড়াও এই নারায়ণ এবং নর এরা কিন্তু একই সত্তার দুই রূপ। তারা দুই রূপ ধারণ করেছিলেন তাদের কর্মের সুবিধের জন্য। এবং তারা যখন দেবত্ব প্রাপ্ত হন, কিভাবে? এতৌ হি কর্মণা লোকান শ্রুবাতে অক্ষয়ান ধ্রুবান। পৃথিবীতে তাদের পুণ্যকর্মের ফলে তারা অক্ষয় ধ্রুবলোক অর্থাৎ ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছিল। এবং তারপরে তারা কি করলেন? তত্র তত্রৈব জায়তে যুদ্ধকালে পুনঃ পুনঃ। তারপর থেকে তারা কিন্তু যখন এই যুদ্ধ শুরু হয় তারা পুনঃ পুনঃ এই মর্তলোকে অবতার গ্রহণ করেন। যুদ্ধ মানে যখনই ধর্মযুদ্ধ শুরু হয়, এটা পুরাণে পড়লে পাওয়া যায়। দেবতাদের অসুরদের সঙ্গে বিভিন্ন যুদ্ধে এই নর নারায়ণ ঋষি অবতার গ্রহণ করে তারা কিন্তু দেবতাদের সাহায্য করেছিলেন। মূলত তারা হচ্ছে যোদ্ধা, কিন্তু ঋষি রূপী। এই কথা বলে এবারে ভীষ্ম ধৃতরাজ দুর্যোধনকে বলছে, শঙ্খ চক্র গদা হস্তং যদা দ্রক্ষসি কেশবম পর্যাদদানং চত্রাসি ভীমধ্বন্নানম অর্জুনম। হে পুত্র দুর্যোধন, যেদিন যুদ্ধক্ষেত্রে দেখবে শঙ্খ চক্র গদাধারী কেশব আর অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বিশাল ধনুকাতে প্রলয়ঙ্কর অর্জুন, সনাতনৌ মহাত্মনৌ কৃষ্ণাবেক রথে স্থিত। এই দুই সনাতন মহাত্মা একই রথে যুদ্ধে ধেয়ে আসছে।
দুর্যোধন তদা তাত শ্রোত্রাশি বচনং মম। হে পৌত্র দুর্যোধন, সেদিন আমার এই কথা তুমি স্মরণ করো। এইরকম একটা গম্ভীর আলোচনার মধ্যে হঠাৎ কর্ণ আস্ফালন করে বলে উঠল। মহাভারতে দেখা যায় যে কর্ণ আর দুঃশাসন, এই দুজনের স্বভাব হচ্ছে বয়োবৃদ্ধ রাজা ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, এইসব বরিষ্ঠ কৌরবদের রাজসভায় হঠাৎ দুম করে কিছু বলে ফেলা, এবং তাতে সমস্ত কিছু পুণ্য থেকে পাপের দিকে চলে যায়। আপনারা যদি মহাভারতটা তন্ন তন্ন করে পড়ে দেখেন যে অনেক জায়গায় ঘটনার মোড় ঘুরেছিল এই কর্ণ আর দুঃশাসনের কথায়, এবং এরা হঠাৎ মাঝখান থেকে একটা কথা বলে ফেলে। কর্ণ হঠাৎ এই ভীষ্মের মতো একজন পিতামহ ভীষ্মের কথার মধ্যে কর্ণ হঠাৎ বলে ফেলল, অহং হি পাণ্ডবান সর্বান হনিষ্যামি রণস্থিতান। যুদ্ধে আমি একাই সমস্ত পাণ্ডবদের মেরে ফেলব। প্রাগ বিরুদ্ধ সদ্ভি কথং বা ক্রিয়াতে পুরো। যারা প্রথম থেকেই আমাদের শত্রু, তাদের সঙ্গে আবার এখন কিসের সন্ধি, কিসের সমঝোতা? দেখুন, সন্ধি সমঝোতা হবে কি না এ নিয়ে রাজা ধৃতরাষ্ট্রের অধীনে রাজসভায় সমস্ত বরিষ্ঠরা আলোচনা করছেন। সেখানে কর্ণ এই একটা অদ্ভুত কথা বলছেন। কর্ণের এই আস্ফলনের উত্তরে ধৃতরাষ্ট্র, এই ভীষ্ম, আর নিজেকে ধরে রাখতে না পেরে ভীষ্ম তখন ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে বললেন, উনি কর্ণকে কিছু বললেন না, ধৃতরাষ্ট্রকে বললেন, যদেন কথ্যতে নিত্যাং ইন্তাহং পাণ্ডবানীতি নায়ং কলাপি সম্পূর্ণ পাণ্ডবানাং মহাত্মনম। এই কর্ণ সব সময় পাণ্ডবদের বিরুদ্ধে এই রকম আস্ফালন করে কথা বলে, অথচ নায়ং কলাপি সম্পূর্ণ পাণ্ডবানাং মহাত্মানং, পাণ্ডবদের ক্ষমতা আর মহত্বের এক অংশ তার মধ্যে নেই। অনয়োমাগন্ত পুত্রাণাং তে দুরাত্মারাং। ভীষ্ম বলছে, ধৃতরাষ্ট্রকে উল্লেখ করে বলছে, আপনার পুত্র দুরাত্মা পুত্রদের এই যে অন্ত সময় এসে পৌঁছেছে, তদস্য কর্ম জানি হি সুত পুত্রস্য দুর্মতে। আপনি জেনে রাখুন, তাদের এই যে অন্ত সময় এসে পৌঁছেছে তার জন্য দায়ী কিন্তু এই সুতপুত্র কর্ণের দুর্বুদ্ধি। ভীষ্ম এই বলে চুপ করে গেলেন। তখন দ্রোণাচার্য বললেন, অবশ্যই ওই রাজসভায় সবচেয়ে জ্যেষ্ঠ ছিলেন ভীষ্ম, তারপরে অস্ত্রগুরু দ্রোণাচার্য। দ্রোণাচার্য কিন্তু ছিলেন পাণ্ডব এবং কৌরবদের দুপক্ষেরই অস্ত্রগুরু। সুতরাং যুদ্ধ বিষয়ে দ্রোণাচার্যের বক্তব্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ। যুদ্ধের বিষয়ে দ্রোণাচার্য বলছেন, ধৃতরাষ্ট্রকে উল্লেখ করে বলছেন, যদাহো হরত শ্রেষ্ঠ ভীষ্মস্তৎ ক্রিয়তাং নৃপ। হে রাজা, ভরত শ্রেষ্ঠ ভীষ্ম যা বলছেন আপনি তাই করুন। পুরা যুদ্ধান সাধু মন্যে পাণ্ডবে সহ সঙ্গতম। আমার মনে হচ্ছে যুদ্ধ শুরু হতে না দিয়ে তার আগেই পাণ্ডবদের সঙ্গে সন্ধি সমঝোতা করে নেওয়া ভালো। কিন্তু এবারে দেখুন, ভীষ্ম দ্রোণাচার্যের এই কথার পরে ধৃতরাষ্ট্র কি করল? অনাদৃত্য তু তদ বাক্যমার্থবদ দ্রোণ ভীষ্ময়। অর্থাৎ ভীষ্ম দ্রোণ যে কথা যা বলছেন সেটা সম্পূর্ণ উপেক্ষা করে তত সঞ্জয় রাজা পর্যপৃচ্ছৎ পাণ্ডবান। রাজা আবার সঞ্জয়কে আবার ঘুরে ফিরে সেই এক কথা বলছেন, জিজ্ঞাসা করছেন, আচ্ছা পাণ্ডবদের রণসজ্জা কিরকম, ওরা কি কি ব্যবস্থা করেছে। এই চরিত্রগুলোকে ভালো করে বুঝতে হবে। এই ধৃতরাষ্ট্র কিন্তু গতকাল সারা রাত ঘুমায়নি, মৃত্যু ভয়ে ভীত ছিল।
আজকে যখন ভীষ্ম দ্রোণ যা উপদেশ বা পরামর্শ দিচ্ছেন, দ্রোণাচার্য সেটা যেন শুনতেই পেলেন না। এবং এই জিনিস কিন্তু সেই সভা পর্ব থেকে ধৃতরাষ্ট্র করে আসছে। তো আপনি কাকে দোষ দেবেন? ভীষ্ম দ্রোণের কথা শুনতেই না না শোনারই ভান করে উনি সঞ্জয়কে আবার জিজ্ঞেস করছেন পাণ্ডবরা কিরকম যুদ্ধের বিষয়ে রেডি হচ্ছে। এবারে আবার সঞ্জয় সেই একই কথা পুনরাবৃত্তি করছে। আবার ধৃতরাষ্ট্র কখনো ভয় পাচ্ছে, কখনো আবার ভয় পাচ্ছে না। এইভাবে অনেকগুলো অধ্যায় পর পর চলছে, সেগুলো নিয়ে আমি আর আপনাদের সময় নষ্ট করব না। আমি শুধু অধ্যায়গুলোর মূল কি ছিল সেটা আপনাদের দিয়ে দিচ্ছি। ৪৯ থেকে ৭১তম অধ্যায়, এতগুলো অধ্যায় মিলে সেই একই আলোচনা চলছে। ধৃতরাষ্ট্র বারংবার সঞ্জয়ের কাছে পাণ্ডবদের পরাক্রম ও রণসজ্জার কথা জানতে চাইছেন, এবং যতই তিনি বুঝতে পারছেন যে এ যুদ্ধে কৌরবদের পরাজয় অনিবার্য, ততই তিনি যুদ্ধ এড়িয়ে যাবার প্রস্তাব দিতে থাকেন। কিন্তু প্রতিবারই দুর্যোধন সে প্রস্তাব নাকচ করে কৌরবদের জয়ের নিশ্চয়তার বর্ণনা দিতে থাকেন। অর্থাৎ দুর্যোধন সেখানে হাত পা ছুড়ে বর্ণনা দিচ্ছে তার কত সৈন্য, কত রাজা তার সঙ্গে আছে, কর্ণ কত বড় বীর, শকুনি কত বড় বীর, কৌরবদের জয় অনিবার্য, পাণ্ডবদের মৃত্যু অনিবার্য, দুর্যোধন এই করছে। আবার কেউ বলছে না এ হবে না, তখন ধৃতরাষ্ট্র আবার ভয় পাচ্ছেন। এই চলছে। তখন যখন দুর্যোধন বলছেন সেই জিতবে, তখন ধৃতরাষ্ট্র আবার পাণ্ডবদের রণসজ্জার আলোচনা করে তাদের পরাজিত করার কোনো উপায় খুঁজতে থাকেন। ধৃতরাষ্ট্র এটাই দেখছেন যে পাণ্ডবদের রণসজ্জার আলোচনা এত করছেন কেন, যে তার মধ্যে কোথাও কোনো ফাঁক ফোকর আছে কিনা যা দিয়ে পাণ্ডবদের পরাজিত করা যেতে পারে। এই যখন চলছে, এই চলছেই শেষে বিদুর ব্যাসদেব এবং গান্ধারীকে আহ্বান করে রাজসভায় ডেকে আনলেন। এটা খুবই সাধারণ নয় যে একজন রানী উনি রাজসভায় এসে পৌঁছেছেন। গান্ধারী নিজেও এসে রাজসভায় পৌঁছলেন, ব্যাসদেব এলেন। মাতা গান্ধারীর উপরে, ব্যাসদেবের উপরে তো আর কোনো কথা নেই। তারাও দুর্যোধনকে যুদ্ধ থেকে নিরস্ত্র করার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কারো কোনো কথাতেই কোনো ফল হলো না। দুর্যোধন শুধু কর্ণ আর শকুনির ভরসায় যুদ্ধে অটল হয়ে রইল। এখানে দুর্যোধনের বোকামি আছে। সে শুধু কর্ণ আর শকুনি আর দুঃশাসনের ভরসায় ধরে নিয়েছে তারই জয় হবে। এইসব তো চলছে কৌরবদের রাজসভায়, হস্তিনাপুরে। ওদিকে যুধিষ্ঠির এবং পাণ্ডবেরা তখন আছে হচ্ছে উপলব্য নগরে, আপনারা জানেন সেটা হচ্ছে বিরাট রাজার, মৎস্য রাজার বিরাট নগরী থেকে একটু দূরে উপলব্য নগরে যুধিষ্ঠির এবং পঞ্চ পাণ্ডব অবস্থান করছেন, সঙ্গে সাত্যকী এবং অন্যান্য রাজারা। মানে পাণ্ডবদের হয়ে যত রাজারা যুদ্ধ যোগদান করবে তারা সব একত্রিত হয়েছিলেন উপলব্য নগরে। যুধিষ্ঠির যখন জানতে পারলেন যে ধৃতরাষ্ট্র রাজ্যের ভাগ না দিয়ে শুধু যুদ্ধ এড়ানোর জন্য কোন রকম একটা সন্ধি করতে চাইছেন, এটা যুধিষ্ঠির বুঝতে পারছেন। তখন যুধিষ্ঠির বুঝতে পারলেন যে এবারে যুদ্ধ অনিবার্য, এবার যুদ্ধ হবেই। এবং যখন বুঝলেন যে যুদ্ধ হবেই, তখন তারা আরো বুঝতে পারলেন যে জ্ঞাতি, বৃদ্ধ, গুরুস্থানীয়দেরও যুদ্ধে হত্যা করতে হবে। কারণ যুদ্ধে শুধু দুর্যোধনকে মারলে তো হবে না, যুদ্ধে বিপক্ষের সবাইকেই হত্যা করতে হবে। সেইটা ভেবে যুধিষ্ঠির এবং পাণ্ডবেরা কিছুটা বিমর্ষ হয়ে পড়লেন। একমাত্র দ্রৌপদীকেই দেখা গেছে মূল মহাভারতে, ওনার মধ্যে কোনো কোনো বিমর্ষ বা কোনো পরস্তাপ ছিল না। উনি শুধু পাণ্ডবদের উত্তেজিত করেছেন যুদ্ধে চলো। কিন্তু বাকি সব পাণ্ডবেরা কিন্তু একটু বিমর্ষ হয়ে পড়লেন। এবং সেই অবস্থায় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন একবার শেষ চেষ্টা করতে।
শ্রীকৃষ্ণ অবশ্য নিজেও বলেছেন সঞ্জয়কে যে প্রয়োজন হলে আমি নিজে একবার যাব শেষ চেষ্টা করতে। এবং যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে একবার আপনি শেষ চেষ্টা করুন, যে রাজ্যভাগ নিয়ে যদি শান্তি স্থাপন করা যায়। আজকে এখানেই শেষ করব। এরপরে দিন আমরা চলে যাব উদ্যোগ পর্বের 95তম অধ্যায়, যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কৌরব রাজসভায় পৌঁছলেন শান্তি প্রস্তাব নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ যখন কৌরব রাজসভায় পৌঁছলেন শান্তি প্রস্তাব নিয়ে, সেটা ভারতের ইতিহাসে এবং সম্পূর্ণ মহাভারত মহাকাব্যের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা পরের দিন দেখব সেখানে কি কি ঘটলো, কারণ সেখানে যা যা ঘটলো ওইখানেই স্থির হয়ে গেল যে এবার যুদ্ধ হবে। এটা আমরা পরের দিন দেখব। আজ এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার।